রিয়েল এস্টেট মার্কেট নিড ফার্স্ট টাইম হোম বায়ার। উইদাউট ফার্স্ট টাইম হোম বায়ার মার্কেট উইল বি ক্রাশড। বাণিজ্য ক্লোজিং হওয়ার আগ পর্যন্ত যত ধরনের একটা ক্লায়েন্টের যতটুকু নিড থাকে একজন এজেন্ট সেটা দিয়ে থাকে। একটা লসুট ছিল, লসুটের উপর বেশ করে এই চেঞ্জেসটা আসছে, সুপ্রিম কোর্ট থেকে আসছে। যারা বাড়ি কিনবেন তারা একজন এজেন্টের সাথে মাস সাইন আপ করবেন এবং কমিশনটা ওনাদের কাছ থেকে আসতে হবে। নিউ ইয়র্কে বাড়ি বেচে কেনার ক্ষেত্রে নতুন নিয়ম আসছে। এই শিরোনাম দেখার পরে আসলে দর্শকদের মধ্যে অনেক বেশি আগ্রহ জাগে যে কি এমন পুরাতন নিয়ম ছিল সেটি পরিবর্তন হয়ে যাচ্ছে, নতুন কি এমন নিয়ম আসছে সেটি সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ জল ভাই, ধন্যবাদ টিভিএন এবং টিভিএন এর ভিউয়ার এই প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। আমার যে আনসারগুলো হলো ইনফরমেটিভ। এই যে অগাস্টের 17 তারিখ, হোপিং দ্য নিউ রুলস কামিং ফর রিয়েল এস্টেট ট্রানজাকশন বা রিয়েল এস্টেট যে বিজনেস যেগুলো আছে, এনএআর মিন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর্স। তো আগেই কনফিউজিং ছিল যে ইন টার্মস অফ কমিশন ওয়াইজ বাড়ি বিক্রেতা কত দিবেন, সেলার কিভাবে দিবেন না দিবেন, এটাই আগেও ছিল কনফিউশন। এখন আরও একটু কনফিউশন লেভেলটা আর একটু বেড়ে গেছে, বেড়ে গেছে না, বেড়ে যাবে অগাস্ট থেকে। কারণ যিনি বাড়ি কিনবেন কমিশনটা কিন্তু ওই এজেন্টেরকে দিতে হবে, ওনারে দিতে হবে। তো সেক্ষেত্রে একটা কনফিউশন অলরেডি মানুষের মধ্যে ঢুকে গেছে যে আমি বাড়ি কিনবো, বাড়ি কিনতে আমার ডাউন পেমেন্ট দিতে হবে, প্লাস যে এজেন্টের সাথে আমি কাজ করবো যে এজেন্টের কমিশন দিতে হবে। সাধারণত মনে করেন এভারেজ 7,500 থেকে 10,000 টাকা একটা ন্যাশন ওয়াইড একটা কমিশন বেস ছিল রিয়েল এস্টেট এজেন্টদের। সেটা সাধারণত সেলাররাই সাধারণত পে করতে থাকতেন। ধরেন 5% এতদিন যে নিয়মটা ছিল 5% কিনছেন তাকে কিছু করতে হতো না। লিস্টিং এজেন্ট অর্ধেক পাইলেন, বাকি অর্ধেক আপনার এজেন্ট সেলিং এজেন্ট পেলেন। তো সেটা এই এখন থেকে চেঞ্জ হয়ে আসবে। বায়াররাই যে কমিশনটা নেগোশিয়েট করবেন, আপনি বাড়ি দেখার আগে আপনি একটা কন্ট্রাক্ট সাইন করতে হবে যে আপনার পছন্দের যে কোনো এজেন্টের সাথে হোক, কনফিডেন্সিয়াল যে এজেন্ট হোক, সাথে আপনি একটা কন্ট্রাক্ট সাইন করতে হবে, যেটাকে আমরা এজেন্ট কন্ট্রাক্ট বলি, যেটা এখন এরা এনফোর্স করে না। যদিও নিয়ম আছে কিন্তু কেউ সেটা ফলো করে না, বাট এখন এটা আপনার করতেই হবে যদি বাড়ি দেখতে চান। আর যদি না করেন, যদি যারা ফার্স্ট টাইম হোম বায়ার আছেন তাদের জন্য একটু ডিফিকাল্ট, কারণ এমনিতেই যে ডাউন পেমেন্টের যে টাকাটা লিমিটেড, টাকাটা ইন্টারেস্ট বেশি, প্রাইসটাও বেশি। হ্যাঁ, তো ওনাদের জন্য একটা টাইট একটা সিচুয়েশনের মধ্যে হবে। মানে অনেকেই চিন্তা করতেছে যে রিয়েল এস্টেটে যারা এক্সপার্ট, যে একটা এক্সপেরিয়েন্স রিয়েল এস্টেট এজেন্টের যে সহযোগিতা দরকার সেটা থেকে ফার্স্ট টাইম হোম বায়াররা বঞ্চিত হবেন। বাট দেন এগেন যারা রিয়েল এস্টেট থিঙ্ক ট্যাঙ্ক আছেন, যারা এই লর সাথে কাজ করতেছেন যে চেঞ্জ করার জন্য, ওনারা যে ফেডারেল যে লোন গভর্নমেন্ট, যেটা গভর্নমেন্ট ব্যাক লোন, যেটা ফেডিম্যাকে এরা পুশ করতেছে যে চেঞ্জ আসার জন্য। এই যে ওই ক্লোজিং কস্টটা, এই যে রিয়েল এস্টেট এজেন্টের যে ফিস যেগুলো 1%, 2%, হোয়াট এভার মেবি, ওইটা ওই লোনের মধ্যে অ্যাড করা যায় কিনা, তাহলে আর ওই যে ডাউন পেমেন্টের যে একটা এক্সট্রা বার্ডেন যেটা সেটা বায়ারের উপর পড়বে না। এবং রিয়েল এস্টেট মার্কেট নিড ফার্স্ট টাইম হোম বায়ার। উইদাউট ফার্স্ট টাইম হোম বায়ার মার্কেট উইল বি ক্রাশড। কারণ অর্ধেক বারই ফার্স্ট টাইম হোম বায়ার কিনে থাকেন, এবং এই জন্য গভর্নমেন্ট ফেডিম্যাক বিভিন্ন ধরনের সোনিয়ামা, বিভিন্ন ধরনের মর্গেজ প্ল্যান ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য রেখেছে, এবং ক্লোজিং কস্টটাও ওরা সাধারণত আপ টু 30,000 পর্যন্ত দিয়ে থাকেন। তো ওটা আমি আশা করতেছি সাম সর্ট অফ চেঞ্জ এটা আসতে বাধ্য। মানে ভয় পাওয়ার কিছু নাই, কারণ এটা একদম ইনিশিয়াল ফেজে আছে, এবং আপনি বলছিলেন যে অনেক সময় তো এজেন্টের কমিশন এক একজন এক এক ধরনের নির্ধারণ করে থাকে। এখন যদি সেটি ব্যাংক লোনের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হয়, একসাথে অ্যাড করে দেওয়া হয়, তখন তো নিশ্চয়ই কমিশনটা বেঁধে দিতে হবে, অর্থাৎ সুনির্দিষ্ট একটা কমিশন দিয়ে দিতে হবে যে এত % কমিশন হবে, কারণ ব্যাংক লোন তো নয়। একটা 5% মনে করেন একটা বর্তমান যে মার্কেটে একজন সেলার যদি রিয়েল এস্টেটের সাথে এগ্রিমেন্ট আছে, ধরেন 5% একটা নর্মাল এখনকার স্ট্যান্ডার্ড হলো 5%। হ্যাঁ, তো ওই অনুসারে আমি আশা করছি হয়তো 2.5 থেকে 3% মধ্যে হয়তো কমিশনটা
যে লাগবে মনে করেন আপনি বাট দেন এগেইন এটা কিন্তু একটা কম্পিটিশন মার্কেট, এজেন্টরা কেউ হয়তো 1% এগ্রি হয়ে যেতে পারে, কেউ আবার 2% এর নিচে নাম, বাট ডিপেন্ড করে হু এজেন্ট, আপনি কার সাথে আপনি কাজ করছেন। ক্রেতার তখন একটা চয়েস করার সুযোগ আছে যে কে আমার কাছ থেকে কম কমিশন নেবে, কম কমিশন আমি তার মাধ্যমে এগ্রিমেন্টটা করব। আপনি তো একজন দীর্ঘদিনের অভিজ্ঞ লাইসেন্স রিয়েলটর, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটা হলো এই যে নীতিমালা একটা পরিবর্তন আনতে যাচ্ছে, কেন আনতে যাচ্ছে, এটা দরকার হলো কেন? আপনার কাছে কি মনে হয় আগের নীতিমালায় কি এমন সমস্যা ছিল, নতুন নীতিমালায় কি এমন সম্ভাবনা তৈরি হলো? টু বি অনেস্ট, আগেও কনফিউশন ছিল, এখন আমার মনে হয় আর একটু বেশি কনফিউশন। কারণ লিস্টিং এজেন্ট যারা বাড়িটা লিস্ট করে তাদের তো কমিশন গ্যারান্টিড থাকে, বুঝছেন? তখন ওই যে এজেন্ট, লিস্টিং এজেন্ট কিন্তু মনোপুলেট করতে পারে যে আমি কতটুকু দিব সেলিং এজেন্টকে, বুঝছেন? হয়তো 5% সে পাচ্ছে, কিন্তু দেখা গেল সে 1% যে সেলিং এজেন্টকে দিচ্ছে, ওটা একটু আনফেয়ার হয়ে যায়, বুঝছেন? যে আনফেয়ার, কারণ আপনি সে মেজরিটি যে কমিশন যেটা সে নিয়ে গেল, আপনি করলেন অল দ্য ওয়ার্কস, বাট মানে আনফেয়ার কেন? তাকে তো বেশি খাটতে হচ্ছে, তাকে বাড়িটাকে দেখাতে হচ্ছে, ট্যুর দিতে হচ্ছে, তাকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে হচ্ছে। কারণ যে সেলিং এজেন্ট সেও হার্ড ওয়ার্ক করে থাকে। একটা এজেন্টকে যখন আপনি একজন ক্লায়েন্টকে সাথে কাজ করবেন, বাড়ি দেখানো থেকে শুরু করে মর্গেজ অ্যাপ্রুভাল করা থাকে, ইন্সপেকশন করা থাকে, এভরি স্টেপ অফ দ্য ওয়ে, যে বাড়ি যে ক্লোজিং হওয়ার আগ পর্যন্ত যত ধরনের একটা ক্লায়েন্টের যতটুকু নিড থাকে একজন এজেন্ট সেটা দিয়ে থাকে। তো দ্যার ইজ এ প্রসেস। মানে তারও কাজ আছে, কিন্তু তিনি আগে কমিশনটা খুব কম পেতেন, কারণ এটা নির্ভর করতো যে যিনি সেলারের এজেন্ট হয়ে কাজ করছেন তার ইচ্ছের সাথে অনেক কিছু নির্ভর ছিল। এখন অন্তত এখানে একটা ভারসাম্য, এটা একটা কারণ হতে পারে, যুক্তিগত কারণেই হতে পারে। আর কি কারণ থাকতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? কারণ তো একটা লসুট ছিল, লসুটের উপর বেশ করে এই চেঞ্জেসটা আসছে, সুপ্রিম কোর্ট থেকে আসছে। তো দেখা যাক, এখনো তো এটা কি চূড়ান্ত, নাকি এর উপরে আবার পাল্টা লসুটের আশঙ্কা আছে? এখন পর্যন্ত আসে নাই। এখন পর্যন্ত এনএআর এর যে রুলিং, যেটা ওটা অগাস্ট 17 প্রকাশ হবে, আসবে ডাইরেক্টিভ, যেটা আমরা ফলো করব। তো দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। বাট বেসিকলি কনসেপ্টটাই যে হইলো যে যারা বাড়ি কিনবেন তারা একজন এজেন্টের সাথে মাস সাইন আপ করবেন এবং কমিশনটা ওনাদের কাছ থেকে আসতে হবে। তার মানে এমনিতেই যারা বাড়ি কিনতে চান তাদের জন্য নানা দুঃসংবাদ, মার্কেটে নতুন বাড়ি নেই, একই সঙ্গে বাড়ির দাম এই পরিমাণ বেড়েছে যে অনেকেই হয়তো এখন নিউ ইয়র্ক সিটির ভিতরে বাড়ি কেনার সাহসই করছেন না। তার সঙ্গে নতুন করে যোগ হচ্ছে কমিশন এজেন্টটাও এখন তাদেরকে দিতে হবে। আগে যেখানে তাদেরকে কোনো কমিশন এজেন্ট দিতে হতো না, এখন তাদেরকে কমিশন এজেন্ট দিতে হবে। ওই সেন্সে ঠিক না, কারণ ওই যে সেলারটা কিন্তু ওই প্রাইসটা কিন্তু ইনক্লুড করে দিত সেল প্রাইসের মধ্যে। ওকে, তো যখন আপনি লোন নিচ্ছেন, আপনার ওই টাকাটাই বেসিক্যালি আপনার ঘুরে ফিরে একই অবস্থা হয়তো, মানে আপনি আগে দিচ্ছেন না পরে দিচ্ছেন, এটাই। এর ফলে রিয়েলটর যারা আপনারা, তাদের কি প্রভাব পড়বে? আমরা তো ক্রেতা বিক্রেতার পজিশন অনেকটা পরিষ্কার হয়েছে, রিয়েলটররা কি এখন অনেক বেশি সমস্যা পড়বেন, নাকি তাদের জন্য এটা একটা পেশাদারিত্বের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে? যারা পেশাদার আছেন তারা তো পেশাদারিত্বের সাথে কাজ করবেন। যারা মনে করেন অনেক রিয়েল এস্টেট আছেন যারা ফুল টাইম না বা ইনভলভ না, মার্কেট বুঝতেছেন না বা ক্লায়েন্টদের নিড বুঝতেছেন না, ওনারাই মোস্ট লাইকলি তারা প্রেডিক্ট করতেছে যে অলমোস্ট 30% to 45% রিয়েল এস্টেট এজেন্ট আউট অফ বিজনেস। ওকে, তার মানে এইখানে আমরা দেখি যে রিয়েলটর ছাড়াও অনেকে কাজ করেন, এজেন্ট হিসেবে কাজ করেন, কিংবা হয়তো আমরা যেটাকে মিডল ম্যান কিংবা ব্রোকার, এই ধরনের অনেকে কাজ করেন। কিন্তু আসলে এগুলো তো আসলে লিগ্যাল না, লিগ্যাল না, ইনফরমালি অনেকে এটা বাড়ি বেচে কেনার সাথে কাজ করেন। আপনি একটা এলএলসি করে আপনি রিয়েল এস্টেট বিজনেসে আপনি নামলেন, আপনার কর্পোরেশন দিয়ে নামলেন, আপনি বাড়ি বিক্রি করতেছেন বা আপনাকে কেউ হেল্প করতেছে বাড়ি বিক্রিতে, তো ওটা বিটুইন ইউ এন্ড আপনার যারা ইনফরমাল একটা ট্রানজাকশন যেগুলা, বাট অ্যাকচুয়াল রিয়েল এস্টেট এজেন্টরা সেই ধরনের ট্রানজাকশন যেতে পারবে না। আপনার ডুজ এন্ড ডোন্ট আছে, আপনার লস যেগুলো আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্ভবত এখানে আমরা আলোচনা করতে পারি, সেটা হলো এই নতুন নিয়মে এই বিষয়টি আসছে যে আগে যেমন আপনি একটা বাড়ি কেনার জন্য একাধিক এজেন্টের সাথে কথা বলার সুযোগ ছিল, এবার আপনাকে ফিক্সড একজন এজেন্টের সাথে এই চুক্তি করে নিতে হবে। কারেক্ট। এই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই যে এটা আসলে কি ধরনের। আপনি মনে করেন একটা এখন যে সিচুয়েশন দেখা যাচ্ছে, সকালে এক এজেন্টের সাথে কাজ করতেছেন, বিকালে আরেক এজেন্টের সাথে কাজ করতেছেন, হুইচ
মেবি ইটস অ্যাডভান্টেজ টু দ্য বায়ার বাট ইজ নট ফেয়ার টু দ্য এজেন্ট, কারণ আমরাও তো এমপ্লয়ি, আমরা যদি ডিল আমরা যদি মেক না করতে পারি উই ডোন্ট মেক মানি। তো আপনি আমার সময় নষ্ট করতেছেন, আপনার সময় নষ্ট করতেছেন, আরেকজনের লোকে একদিনে আপনি 3 জন মানুষের সময় নষ্ট করতেছেন। সো এটা একটা আনফেয়ার ছিল। দ্যাট কুড বি ওয়ান অফ দ্য রিজন অলসো দিস চেঞ্জেস হ্যাঁ তো আসার কথা। তো সাইন আপ করলে লসের কিছু নাই, কারণ আপনি তো একটা প্রফেশনাল হেল্প আপনি পাচ্ছেন, এবং আপনার যে কোনো একজনের সাথে কাজ করতেই হতো ABCD XYZ। তো আপনি সাইন আপ করেন, আপনার পছন্দের একজন এজেন্টের সাথে আপনি কাজ করুন, অভিজ্ঞ একজন এজেন্ট দেখেন বা যার সাথে আপনি কমফোর্টেবল, তার সাথে আপনি আপনার কমিশনটাও আপনি ওয়ার্কআউট করতে পারেন। এবং এটারও বাইপাস করার আমার মনে হয় কমিশনটাও বাইপাস করার ওয়ে আছে। ওয়ে যেমনটা হলো যে সেলার কনসেশন কিন্তু এখনো দেওয়া হচ্ছে, যে ক্লোজিং কস্টের যেটা, তো সেইটা মনে করেন আপনি ক্লোজিং কস্টের ওইটাও আপনার এইটার মধ্যে আপনার ঢুকানো যেতে পারে। এখন যদি ওনার উইলিংলি এই কমিশনটা দিয়ে তাহলে এটা মানে ইলিগাল কিছু না। কারণ সেলার যদি আমাকে দিতে চায়, বায়ার এজেন্টকে কমিশন দিতে চায়, তো নোবডি উইল স্টপ, কারণ সে তো ফোর্স করতেছে, উইলিংলি দিচ্ছে। তো ওইটাও একটা ট্রানজাকশনাল ব্যাপার আছে, যে দেয়ার ইজ আ লুপ হোল স্টিল নিড টু ফিগার ইট আউট। তো দেখা যাক কি হয়। মানে আগে যেমনটা ছিল যে যিনি সেলার তার এজেন্ট বায়ার এজেন্টকে কমিশন দিত, এটা মানে MLS এ ডিটেইলস বলাই থাকতো যে এতটুকু কমিশন। হ্যাঁ, এখন বিষয়টা কি হবে? এখন কি বায়ারের এজেন্ট সেলার এজেন্টকে কমিশন দেবেন? না দিবে না, এজেন্ট দিবে না, এবং ডিসক্লোজও করবে না কত টাকা সে কমিশন পাচ্ছে, কত টাকা নিচ্ছে, এবং এটাই রুল। সেলারের এজেন্টরা কি করবেন? যারা সেলারের এজেন্টরা ওই যেটা ওনার লিস্টিং এ এগ্রিমেন্টে গেছেন সেটা তো ওইভাবেই হবে। উনি শুধু লিস্ট করতেছে, ইজ নট সেলিং, বা সেলিং না, বাট সেলিং লিস্টিং এ একটা এজেন্টের একটা কমিশন থাকে, ওটাও উনি সেটা পাবে। হয়তো সেটা আগে মনে করেন হয়তো 5% ছিল, সেটা নেমে আসবে 2%-এ। আচ্ছা, সেটা একটা মিনিমাম একটা অ্যামাউন্ট চলে আসবে লিস্টিং এজেন্টের জন্য। কিন্তু লিস্টিং এর পরেও তো নিশ্চয়ই এজেন্টের অনেক কাজ থাকতো, অর্থাৎ নেগোসিয়েশন করা কিংবা একটা ভালো না, ওইটা স্টিল হ্যাভ টু গো থ্রু ওই সেম প্রসিজার, কিন্তু সেম যেতে হবে। আপনার এখানে লুকানোর সময় না। যদি একজন বাইং ব্রোকার যদি আপনাকে কল দেয়, আপনার ইউ হ্যাভ টু আনসার। আপনার ইমেল দেও, বলেন সালফোন বলেন যে আমি বাড়িটা দেখতে চাই, তখন কিন্তু ওই আপনার ওই এগ্রিমেন্ট যে এজেন্ট যেটা আছে সেটা নিয়ে আসতে হবে। তখন সে বলবে যে হাউ ইউ গেটিং ইউর কমিশন, হুজ গেটিং ইউর কমিশন। একেবারেই আপনাদের পেশার বিপক্ষে একটা প্রশ্ন করতে চাই, সেটি হলো যে ধরেন কোন একজন ক্রেতা যিনি বায়ার, তিনি একজন এজেন্টের সাথে নতুন নিয়ম অনুযায়ী চুক্তি করলেন, কিন্তু সেই এজেন্ট তার মনের মতো করে কাজ করছেন না। তিনি যে সময়ের মধ্যে বাড়িটি চাচ্ছেন সেই সময়ের মধ্যে বাড়িটি দেওয়ার মতো, খুঁজে দেওয়ার মতো দক্ষতা তার নেই। তখন কি তিনি চাইলে এই এগ্রিমেন্ট, যেটিকে ম্যান্ডেটরি করা হচ্ছে, এই এগ্রিমেন্টটি কি সেই ক্রেতা পরিবর্তন করতে পারবেন কিনা? করতে পারবেন, বাট যে আপনার যে এগ্রিমেন্টের টাইম লিমিট আছে, সেই টাইম লিমিট আপনার মানতে হবে। 3 মাস বলেন, 6 মাস বলেন, 1 বছর বলেন, সেটা আপনার মানতে হবে। 6 মাসের মধ্যে সে যেটি দেখালো, 10টা বাড়ি দেখালো, আপনার পছন্দ হলো না, আপনার 11 হাউস সামবডি এলস শোড, ওটা পছন্দ হয়ে গেল, আপনি নিয়ে নিলেন, কিন্তু আপনার যে কমিশন যেটা আপনার এজেন্টের সাথে আছে সেটা আপনার দিতে হবে। অর্থাৎ ডাবল কমিশন দিতে হবে, হয়তো ডাবল পরে যিনি দেখিয়েছেন তাকেও তো কিছু না কিছু দিতে হবে। হ্যাঁ, অর্থাৎ অনেকগুলো কনফিউশনের জায়গা এখনো আছে। এটা হয়তো যখন এই নতুন নীতিটা চলে আসবে, এটাকে যখন প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করা শুরু হবে, যখন অনেকে বাড়ি কিনতে যাবেন, তখনই আসলে নতুন নতুন বিষয়গুলো, এই সমস্যাগুলো সমাধান আসবে এবং এটা সমাধান নিশ্চয়ই হবে। কিন্তু দর্শকরা এইটুকু অন্তত জেনে রাখলেন যে সামনে আগস্টের 17 তারিখ থেকে নতুন নিয়ম হচ্ছে, অর্থাৎ নিউ ইয়র্ক স্টেটে আপনাকে বাড়ি কিনতে হলে আপনাকে কমিশন দিতে হবে, যে কমিশনটা এজেন্ট কমিশন আগে আপনাকে দিতে হতো না। আমরা সেই বিষয়টা, এবং একজন এজেন্ট আপনাকে সাইন আপ করতে হবে, এবং একজন এজেন্ট, যেটি গুরুত্বপূর্ণ, যে একজন এজেন্টকে ফিক্সড করে আপনাকে এগ্রিমেন্ট করতে হবে, তার সাথে চুক্তিতে যেতে হবে যে আপনি তাকেই আপনার এজেন্ট হিসেবে নিয়োগ করেছেন। এটি কতটা সমস্যা তৈরি করে,
কতটা সম্ভাবনা তৈরি করে এটি আসলে সময় বলে দেবে, কারণ প্র্যাকটিক্যালি এটি যখন বাস্তবায়ন করা শুরু হবে তখনই এটা বলা যাবে। বাট ইটস রেকমেন্ডেড যে ইউ টেক এন এজেন্ট, মানে যারা ফার্স্ট টাইম হোম বায়ার তারা তো কোনো কিছুই জানেন না, যারা ফার্স্ট টাইম হোম বায়ার মাস্ট একজন এজেন্ট নেওয়া উচিত। তার অনেক টাকা পয়সা, আপনার অনেক সময়, অনেক অনাকাঙ্ক্ষিত যে ঝামেলা যেগুলো আপনি অ্যাভয়েড করবেন। এবং নিশ্চয়ই এই কথাটিও আমরা এর আগে একাধিক শোতে বলার চেষ্টা করেছিলাম যে আপনি অবশ্যই একজন এজেন্টকে নিয়ে, একজন পেশাদার রিয়েলটরকে নিয়ে আপনার বাড়ি কেনার কাজটি করবেন, কারণ এটি হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগগুলোর একটি। তাই এখানে পেশাদারিত্বের সঙ্গে গুরুত্বের সঙ্গে কাজ করাটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের হাতে আরেকটু সময় আছে, আমরা আসিফ ভাই আপনার কাছ থেকে একটু জেনে নেব, সেটা হলো যে আপনি নিউ ইয়র্ক সিটি এবং সিটির বাইরেও কাজ করছেন। আমরা অনেককে দেখছি সাম্প্রতিক সময়ে যে প্রবণতাটা তৈরি হয়েছে, কোভিডের সময় সেটি হয়েছিল, এখন আবার সেটি হচ্ছে নিউ ইয়র্ক সিটির ভিতরে বেশিরভাগ মানুষই বাড়ি খুঁজে পাচ্ছেন না, তারা সিটির আশপাশে বাড়ি খুঁজছেন। সেই ক্ষেত্রে অনেকে জানতে চান, নানা সময় আমাদের ফেসবুকে কিংবা টেলিফোন করে জানতে চান যে কোথায় সিটির কাছাকাছি, খুব বেশি দূরে যেতে চান না, 3 ঘন্টা 4 ঘন্টা দূরত্বে, 5 ঘন্টা দূরত্বে যেতে চান না, একেবারেই নিউ ইয়র্ক সিটি ছেড়ে বাফেলো কিংবা অনেক দূরে চলে যেতে চান না, আলবেনি চলে যেতে চান না, তারা আসলে কোথায় কাছাকাছি বাড়ি কিনবেন? যদি আপনার ব্রঙ্কস এরিয়ায় যদি আপনার মন মতো না হয়, তাহলে আপনি ইয়ংকার্স যেতে পারেন, বা ব্রঙ্কসের বর্ডার লাইনে ইয়ংকার্স। খুব কি দামের পার্থক্য হয় ইয়ংকার্স ব্রঙ্কসে? প্রাইস একটু সহনীয়, এখনো ইয়ংকার্সে আপনি সহনীয় আপনি পাবেন। যেগুলা ব্রঙ্কসের হয়তো $1 বিলিয়ন হয়েছে, সেগুলো হয়তো 800,000-এ আপনি পেয়ে যেতে পারেন। ইয়ংকার্সের পাশে আছে আপনার ওয়েস্টচেস্টার কাউন্টি, যেটা যারা ব্রঙ্কসে থাকেন ওইদিকে সুন্দর সুন্দর বাড়ি পাওয়া যায়। যারা এই দিকে আসতে চান না, অনেকেই যারা ব্রঙ্কসে থাকেন তারা কুইন্সে আসতে চান না, বা ওইদিকে প্রেফার করে থাকেন, নাথিং রং উইথ ইট, যেখানে যেদিকে কমফোর্টেবল। বাট ওই সাইডটা এখনো এক্সপ্লোর করা হয় নাই আমাদের কমিউনিটির লোকজন। ইয়ংকার্সে 2-4 জন গেছে, বাট এখনো মানে ওইভাবে এক্সপ্লোর করা হয় নাই। তো ইয়ংকার্স ইজ এ গুড অপশন। তারপরে আপনার লং আইল্যান্ডের দিকে যদি আসেন আমরা, তো লং আইল্যান্ডের যদি প্রাইস একটু কম, বাট ওই যে নেইবারহুড, যে অনেকে চিন্তা করেন যে এটা আফ্রিকান আমেরিকান নেইবারহুড ডমিনেট, বা অ্যালমন্ট একটা লোকেশন ছিল, এটাও খুব চেঞ্জিং র্যাপিডলি। হ্যাম্পস্টেড একটা আছে, খুব রিয়েলি চেঞ্জিং, আমাদের কমিউনিটির লোকজন যাওয়া শুরু হয়েছে, মসজিদ হয়ে গেছে, পাকিস্তানিরা অলরেডি চলে গেছে, আমাদের লোকজন যাওয়া শুরু করতেছে। এছাড়াও নাসোয়া কাউন্টির ভিতরেও কিছু অফ জায়গা আছে যেগুলোতে মনে করেন এখনো প্রাইস কম আছে, মানে $1 বিলিয়ন উপরে যায় নাই। সিঙ্গেল ফ্যামিলি হোম 700, 750, 450 to 750, 800-এর মধ্যে, যেগুলা ওয়েস্টবেরি বলেন। এছাড়া যদি আপনি আর একটু ভিতরে চান, লং আইল্যান্ড সাফোক কাউন্টি বলে, আপনার ডিয়ার পার্ক বা হান্টিংটন বা সেন্টার রিচ, আর যদি ভিতরে যান আপনার, তখন আরও বেটার প্রাইসে আপনার বিরাট বড় বাড়ি পাওয়া যাচ্ছে, 5, 6, 7 বেডরুমের বাড়ি পাওয়া যাচ্ছে, জায়গা সহ পাওয়া যাচ্ছে, জবও আছে। সো ইউ আর নট রিয়েলি ফার। লং আইল্যান্ড থেকে মানুষ ম্যানহাটনে কোনোভাবেই আসলে দূরে বলার সুযোগ নাই, বুঝছেন তো। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে নাসাউ, লং আইল্যান্ড, সেসব জায়গাও কিন্তু বাড়ির দাম অনেক বেড়ে যাচ্ছে, আগের তুলনায় অনেক বেড়ে যাচ্ছে। কারণ ওই যে আমাদের বাড়ির দামগুলো কেমন গত বছর থেকে মনে করেন একটা বাড়ির 100,000-এর মতো বৃদ্ধি পেয়েছে গত বছর। এইটা এক বছর 100,000 হয়ে গেছে, কারণ আমাদের কমিউনিটির লোকজনও এইদিকে যারা কিনতে পারতেছেন না, তারা লং আইল্যান্ডকেই প্রেফার করে নিচ্ছেন। আমরা সবসময় একটু লেটে যাই, যখন দাম বেড়ে যায়, তখন সবাই যখন চলে গেছেন, এর মধ্যে দামও বেড়ে গেছে, তখন গিয়ে আমাদের যে হ্যাঁ না চলো লং আইল্যান্ডে যাই। এটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে আমাদের কমিউনিটি, যে লং আইল্যান্ডে যে সবাই বাড়ি কিনতে যাচ্ছেন। তো নাথিং রং, এখনো যদি কিনেন নাথিং রং, কারণ নিউ ইয়র্কের দাম কম হওয়ার সম্ভাবনা জুয়েল ভাই খুবই কম। দাম আসলে কমবে না, দাম কমানোর কোনো সুযোগ নেইও। কিন্তু আপনি বলছিলেন না যে আমরা একটু দেরি করে যাই, দেরি করার আগে এমন কোন জায়গা আছে যেটা হয়তো আপনার মাধ্যমে দর্শকরা জেনে যেতে পারেন যে এখন সেদিকে মুখ করলে কিছুটা কমে পাবেন, 1 বছর পরে পাবেন না, 100,000 বেড়ে যেতে পারে? জি, তা এখন যারা আমি একটু আগে বললাম, যারা ব্রঙ্কসের দিকে থাকেন, তারা ইয়ংকার্সের আপনি ট্রাই করতে পারেন। সিঙ্গেল ফ্যামিলি হোক আর মাল্টি ফ্যামিলি হোক, অ্যাভেলেবল আছে, আপনি দেখে নিতে পারেন।
সেটা একটা অপশন, কারণ গুড স্কুল আছে, নেইবারহুড ভালো, ক্রাইম রেট লো, মসজিদ হয়ে গেছে ক্লোজ টু ব্রঙ্কস, আপনার 15-20 মিনিটের ব্রঙ্কসের মধ্যে আইসা আপনার ব্রঙ্কসের সুবিধাটা পাচ্ছেন। সেম জিনিস আপনার লং আইল্যান্ডের সাফোক কাউন্টিতে আপনি ট্রাই করতে পারেন। সাফোক কাউন্টিতে এখনও প্রাইস রিজনেবল আছে, ট্যাক্সটাও কম, আপনার স্কুল ডিস্ট্রিক্ট ভালো, হসপিটাল আছে, ইউনিভার্সিটিজ আছে, সব কিছুই আছে। তো এখনও আমার মনে হয় সাফোক কাউন্টিতে রিজনেবলি বাড়ির প্রাইস রয়েছে, আপনারা ট্রাই করতে পারেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।